যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে, তাকে হলো কাজী নিয়োগ দেওয়া হয় না। কাজী হওয়ার শর্ত হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিতেছে। শুধু এটা নয়, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিতেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম, যারা বিজ্ঞজন, তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা, তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন হলো নিয়োগ পাবেন। আমরা জানি বিগত সরকারের সময় এই মাদ্রাসার অনেক বড় একটা অ্যাসেট হওয়ার কারণে চামড়া শিল্পকে ইচ্ছাকৃতভাবে ফ্যাসিবাদী হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে দমন করে রেখেছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশে একটা স্বপ্ন দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই নির্বাচিত সরকার আসার পরেও কোরবানি সন্নিকটে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চামড়া শিল্প নিয়ে কোনো ধরনের যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমরা এটাকে সরকারের উদাসীনতা হিসেবে দেখছি। ঢাকা শহরের এমন একটা ইজারা নাই, এমন একটা পশুর হাট নাই যেখানে বিএনপি দলের লোকজনরা প্রায় জোর করে এই পশুর হাটগুলোর দখল নিয়েছে এবং সেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, তারা বেদার্সে চাঁদাবাজি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না। কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে। শাহ আলী মাজারে কারা মপ করেছে। সরকারের কাছে এই কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাইনি। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অর্থনীতি, আমাদের জাতীয় অর্থনীতিতে এটার প্রভাব ফেলার জন্য পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করা হচ্ছে। পাট শিল্পকে এখানে যেভাবে ধ্বংস করা হয়েছে, একইভাবে চামড়া শিল্পকেও একইভাবে ধ্বংস করা হয়েছে। পাট শিল্প আমাদের দেশে, আমরা কাঁচা পাট রপ্তানি করি, কিন্তু এখানে পাট শিল্প নাই। সমস্ত কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা কাঁচা পাট, কাঁচা চামড়া ভারতে পাচার হচ্ছে, চীন হচ্ছে নামমাত্র মূল্যে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্ববাজারে ঢুকতে পারছি না। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি, অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত, তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে নাই। সরকার হলো কোথায় কোথায় হলো দূরবীক্ষণ যন্ত্রণ দেওয়া হলো ছাত্রদল যুবদল খুঁজতেছে, আর হাওয়া ভবনের হলো লোক খুঁজতেছে। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পোস্টিং নেই। আপনাদের আমাদের সাংবাদিক ভাইদের আমি কি বলবো, এটা শুকরিয়া জানালে কম জানানো হয় যে এইরকম একটা পরিস্থিতিতে আপনারা আছেন। এটা প্রমাণ করে আপনাদের যে এই বিষয়ের প্রতি আপনাদের যে দরদ এবং গুরুত্ব। কারণ এটার সাথে আমাদের মাদ্রাসা কমিউনিটি, আমাদের আলেমুল আমাদের একটা সম্পর্ক আছে। তাদের প্রতি আপনাদের দায় এবং আপনাদের দরদের একটা প্রমাণ হচ্ছে আপনারা এই পরিস্থিতির মধ্যে যে এখানে আছেন। বিএনপি সরকারকে ধন্যবাদ যে তারা আমাদেরকে এরকম একটা অবস্থায় রেখেছে। ঢাকা শহরের আমরা একেবারে হার্ট থ্রবের মধ্যে আছি, কেন্দ্রে আছি, সচিবালয়ের এলাকায় আমরা আছি, সেই এলাকায় এই অবস্থা। তো আগে আপনারা জানেন 2001-06 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন একটা কথা প্রচলিত ছিল যে আমরা তো কারেন্ট বলে থাকি, কারেন্ট তো যায় না, মাঝে মাঝে আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সেই জমানায় আবার ফেরত দিতে চাচ্ছেন কি না আমাদের কাছে ঠিক পরিষ্কার না। এখন এই বিষয়ে খুব অল্প কয়েকটা কথা বলি। এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়, কারণ এই চামড়া এবং চামড়ার সাথে সংশ্লিষ্ট এই শিল্পটা, যেটাকে আপনারা শিল্প বলছেন, আমি মনে করি যেটা এখনও আমাদের দেশে শিল্প হতে পারে নাই, এবং শিল্প হতে না দেওয়ার পেছনে এটা একটা গভীর ষড়যন্ত্র যুক্ত। কেন? কারণ এটা আপনি এই আলোচনাটা যখন আমরা করছি, আপনারা বলেছেন জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা, কিন্তু আমাদের এই অঞ্চলের সংস্কৃতি এবং ইতিহাসকে বাদ দিয়ে আমরা আলোচনা করতে পারবো না। আমরা কিন্তু 47-এর আজাদি, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ভূখণ্ডটা পেলাম এবং একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি, এই পাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যেটা আমাদের একটু আগে সম্মানিত একজন বক্তা বললেন যে এখানে কাঁচামালের কোনো অভাব নাই। এই শিল্পের জন্য যেটা কাঁচামাল প্রয়োজন সেটার কোনো অভাব নেই। এটা আমরা কি, এবং এই কাঁচামালের যে অভাব নাই, এই অভাব না থাকার পেছনে আমাদের সরকারেরগুলোর কোনো ভূমিকা নাই। এটা এমনিতেই প্রাকৃতিকভাবে আমাদের এখানে কাঁচামালের কোনো অভাব নাই, কারণ এখানে গরুর কোনো অভাব নাই। এবং এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু আছে, এবং আমরা গরু জবাই করতে গেলে আমাদেরকে পিটিয়ে মারা হয় না, এটা কিন্তু আমরা লড়াই করে রক্ত দিয়ে অর্জন করেছি। ফলে আমাদের এই চামড়া শিল্পে আমাদের পৃথিবীতে রোল মডেল হতে পারার কথা ছিল, কিন্তু এটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র। এবং আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে খুলনা এবং যশোর দিয়ে প্রচুর পরিমাণে
কাঁচা চামড়া আসলে পাচার হয়ে যায়। এবং এটার সাথেই হচ্ছে সম্পর্ক যে কেন আমাদের এখানে চামড়া শিল্প দাঁড়াচ্ছে না। যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে মানে পিটিয়ে মেরে ফেলা হয় গরুর মাংস ভক্ষণ করার কারণে কিংবা গরু জবাই করার কারণে, সেই দেশে ওই যে যেটাকে আপনারা বলেন যে এলডাব্লিউজি যেটা মানে আন্তর্জাতিক একটা সনদ, ট্যানারির জন্য একটা আন্তর্জাতিক সনদ, এই ধরনের এলডাব্লিউজির সনদপ্রাপ্ত ট্যানারি শিল্প কয়টা? 139টা। আমাদের দেশে কয়টা? মাত্র 6টা, এখন 4টা। তাহলে এই যে 4টা বা 6টা আর ওই দেশে 139টা, আপনার কাছে কি মনে হয় এটা খুব প্রাকৃতিক একটা ব্যাপার? এটার পেছনে গভীর রাজনীতি যুক্ত আছে। এবং এই যে 6টা, এই 6-এর বাইরে বা 4-এর বাইরে আর উঠা যায় না। এটার সাথে আমাদের দেশের প্রো ইন্ডিয়ান যারা ব্যবসায়ী আছে, যে সরকারগুলো আছে, তাদের একটা আতাত থাকাটা অস্বাভাবিক কিছু না। তারাই চায় না আমাদের দেশে চামড়া শিল্পটা মানে আরও সমৃদ্ধি অর্জন করুক এবং এর মধ্য দিয়ে আমাদের আলেমোলামারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক, এটা তারা চায় না। এই কারণেই এইখানে চামড়া শিল্পের যে এখন নাকি 200-300 টাকায় চামড়া বিক্রি হয়, কাঁচা চামড়া। এটা ভাবা যায় যে দেশে আমরা চামড়ার জুতা কিনি হাজার হাজার টাকা দিয়ে, চামড়াজাত পণ্য কিনি হাজার হাজার টাকা দিয়ে, সে দেশে কাঁচা চামড়ার দাম নাই। এবং এইটা হলো আপনি পাট শিল্পকে এখানে যেভাবে ধ্বংস করা হয়েছে, একইভাবে চামড়া শিল্পকেও একইভাবে ধ্বংস করা হয়েছে। পাট শিল্প আমাদের দেশে আমরা কাঁচা পাট রপ্তানি করি, কিন্তু এখানে পাট শিল্প নাই, সমস্ত কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা কাঁচা পাট, কাঁচা চামড়া ভারতে পাচার হচ্ছে, চীন হচ্ছে নামমাত্র মূল্যে কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্ববাজারে ঢুকতে পারছি না। এবং এটার সাথে এই যে আমি বললাম যে একটা ভূরাজনৈতিক ষড়যন্ত্র, এটাকে কিন্তু বাদ দিয়ে আমরা আলোচনাটা করতে পারবো না। ফলে আপনাদের এই 5টা দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। শুধু একটু একটা মন্তব্য করতে চাই যে আপনারা বলেছেন লেদার কলেজ, আমি মনে করি এখানে একটা লেদার বিশ্ববিদ্যালয় থাকা উচিত। এবং আমাদের যে আলেম ওলামা সহ মাদ্রাসার যে শিক্ষার্থীরা অসম্ভব পরিশ্রম করে এখনও এই রুগ্ন শিল্পটাকে বা চামড়ার বাজারটাকে টিকিয়ে রেখেছে, তাদের পেছনে সরকারকে এসে দাঁড়াতে হবে। আপনারা যদি দেখেন গার্মেন্টস শিল্পে আমাদের বছরে যে আয় হয় তার 3 ভাগের 1 ভাগ আবার ওই আমদানি করার ক্ষেত্রে মানে খরচ হয়ে যায়। তুলা আমদানি সহ অন্যান্য জিনিসপত্র আমদানি করতে, কাঁচামাল আমদানিতে যা আপনি আয় করেন তার 1 ভাগ ব্যয় হয়ে যায়। তাহলে যে শিল্পটা আমদানি নির্ভর, সেই শিল্পকে যদি আপনি এত প্রণোদনা দেন, তাহলে যে শিল্পের আমাদের এই চামড়া শিল্পের ইয়ের কিন্তু কোনো দরকার নেই, কাঁচামাল কিন্তু এখানে মানে কাঁচামালের কোনো অভাব নেই, সেই শিল্পের এই অবস্থা থাকবে কেন? এই অবস্থা থাকতে পারে না। আপনাদের 5 দফা দাবির সাথে আমি সংহতি জানালাম এবং লেদার ফাউন্ডেশন সামনে আলোচনাটা আরও এগিয়ে নেবে। আমি একমত যে এটা শুধুমাত্র ঈদের মৌসুমের আলাপ হলে চলবে না। সর্বশেষ একটা কথা বলি, এই যে এখন তো চামড়া নিয়ে আপনারা আলাপ করছেন, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে পশুর হাটগুলো যে বসছে, এটা কিন্তু সরকারের, আমাদের সরকারের রাজস্ব ঘাটতি আছে। রাজস্ব ঘাটতি থাকলেও তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হাবিজাবি কার্ড তারা দিচ্ছে, কিন্তু রাজস্ব ঘাটতিটা কিন্তু থাকতো না যদি আমরা এই চামড়া শিল্পটাকে 10 থেকে 15 বিলিয়নের ডলারের একটা শিল্পে পরিণত করতে পারতাম। এক। আর দ্বিতীয় হচ্ছে এই যে পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে সরকার কিন্তু এখানে শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, কারণ বিএনপির দলীয় লোকদেরকে বা তাদের দলের সিন্ডিকেটের মধ্যে থাকা লোকেদেরকে এই পশুর হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে এবং তারা রাজস্ব, যেটা এর মধ্যে দিয়ে সরকার রাজস্ব হারাচ্ছে। শুধুমাত্র কেরানীগঞ্জের একটা পশুর হাটে 2 কোটি টাকা রাজস্ব সরকার কম পাচ্ছে। এবং আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সারা দেশের পশুর হাটগুলো যদি আপনি জরিপ করেন, দেখবেন প্রত্যেকটা গরুর হাট থেকে 3 থেকে 4-5 কোটি টাকা করে সরকার রাজস্ব হারাচ্ছে, এই যে নিজের দলীয় লোকদেরকে, দলীয় ক্যাডারদেরকে এই ইজারাগুলো দেওয়ার মাধ্যমে। এবং এখানে এটা কিন্তু কোনো দরপত্র হচ্ছে না, এখানে মানে দরপত্রে কাউকে অংশগ্রহণই করতে দেওয়া হচ্ছে না, তারা ভয়ভীতি দেখাচ্ছে। ইউএনওরা, আপনি যদি কথা বলেন, ইউএনওরা বলবে ভাই আমরা এখানে মারামারি চাই না, ওরা নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাক। ইউএনও, ডিসি তারাও হচ্ছে এখানে বিএনপির দলীয় ক্যাডারদের কাছে জিম্মি হয়ে গেছে। ঢাকা শহরের এমন একটা ইজারা নাই, এমন একটা পশুর হাট নাই যেখানে বিএনপি দলের লোকজনরা প্রায় জোর করে এই পশুর হাটগুলোর দখল নিয়েছে এবং সেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, তারা দেদারসে চাঁদাবাজি করছে। এইভাবেই কিন্তু তারেক রহমানের পরিকল্পনাই হচ্ছে এটাই তার সেই মাস্টার প্ল্যান, যার মধ্যে দিয়ে উনি দেশ পরিচালনা করছেন। তো আর কথা বললাম না, আপনারা অনেক কষ্টে আছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেমনটা আমার যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ভাই মাত্র বললেন, এই দাবিটাকে আমরা শুধুমাত্র কোনো মৌসুমি দাবি হিসেবে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা আজকের এই প্রোগ্রামের পরে ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আমরা স্মারকলিপি প্রদান করব এবং এই চামড়া শিল্পকে আজকে আমরা যেই জায়গায় নিয়ে যেতে পারতাম, কেন আমরা পিছিয়ে আছি, কোন অসাধু চক্র, অসাধু ব্যবসায়ী চক্রের কারণে আমাদের এই 1000 কোটি টাকার এই শিল্প আজকে ধ্বংসের মুখে, রাষ্ট্র প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা আমাদের সামনে উন্মুক্ত করতে হবে। আমি একজন মাদ্রাসার ছাত্র হিসাবে খুব এই ব্যাপারগুলোকে আমরা খুব কাছ থেকে দেখেছি যে যেই চামড়া একটা সময়, আজ থেকে প্রায় 10 বছর আগে
2000 টাকায় বিক্রি হতো, সেই চামড়ার দাম এখন নেমে এসেছে 6 থেকে 700 টাকায়। অথচ আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে এবং ঢাকার বাইরের মানুষ 300-400 টাকায়ও বিক্রি করে। ঢাকার বাইরের অনেক মাদ্রাসায় আমরা জানি যে প্রতি বছর কয়েকশো চামড়া তারা বিক্রি করতে না পেরে ফেলে দেয়। তো এই যে একটা সিন্ডিকেট করে রাখা হয়েছে, এটা সম্পূর্ণ আমরা মনে করি এবং আমাদের গবেষণায় এটা উঠে এসেছে, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই চামড়া শিল্পকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অর্থনীতি, আমাদের জাতীয় অর্থনীতিতে এটার প্রভাব ফেলার জন্য পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা এই দাবিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্প যাতে একটি বড় ভূমিকা রাখতে পারে, যেই ভূমিকা রাখবার সামর্থ্য আমাদের রয়েছে, সেই জায়গাটায় যাতে আমরা যেতে পারি, এই জন্য আমরা আজকের এই আলোচনা সভা থেকে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স 5 দফা দাবি পেশ করছে। 1, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নির্মূল করে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। কোরবানির চামড়া সহ সাধারণ সময়ে পশুর চামড়ার সর্বনিম্ন মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নির্ধারণ করতে হবে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। 2, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করতে হবে। LWG সনদ অর্জনের মাধ্যমে ইউরোপ আমেরিকার বাজারে সরাসরি চামড়া রপ্তানির পথ সুগম করতে হবে। 3, সরকারি উদ্যোগে ট্রেনিংয়ের কার্যকরী ব্যবস্থা চালু করতে হবে। কোরবানির আগে দেশের বিভিন্ন জায়গায় জোন তৈরি করে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। 4, ট্যানারি বৃদ্ধি করতে হবে, ট্যানারির বিকেন্দ্রীকরণ করতে হবে। সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে একাধিক ট্যানারি স্থাপন করে চামড়া নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। 5 এবং সর্বশেষ দাবি, লেদার কলেজকে আধুনিকায়ন করতে হবে। আমরা জানি আমাদের একটি লেদার কলেজ রয়েছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানে শিক্ষা ব্যবস্থায় এখনও সেই 90 দশকের যেই কারিকুলাম সেটাই এখন পর্যন্ত রয়েছে, এবং আধুনিক যুগে আমরা আসলে লেদার প্রকল্পকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রকল্প নিয়ে আমাদের কলেজগুলো এখনও কাজ করছে না। আমাদের 5ম দাবি হচ্ছে আমাদের লেদার কলেজকে আধুনিকায়ন করতে হবে। বিদ্যমান লেদার কলেজকে আধুনিকায়ন করে যুগোপযোগী চাহিদা সম্পন্ন আন্তর্জাতিক মানের কলেজ তৈরিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে এই দেশীয় চামড়া শিল্পে আমাদের জাতীয় অর্থনীতির সাথে যে জড়িত বিষয়গুলো আছে তার মধ্যে আমরা সবচেয়ে জোর দিয়ে বলছি আমাদের LWGর যে প্রকল্প, যেই স্ট্যান্ডার্ডে আমাদের উন্নীত হওয়ার কথা ছিল, আমাদের পার্শ্ববর্তী দেশের এই ভূরাজনৈতিক ষড়যন্ত্র অর্থাৎ ভারতে আমাদের চামড়াগুলো অর্ধেক প্রসেসের পর যে নিয়ে যাওয়া হচ্ছে, ভিয়েতনামে নিয়ে যাওয়া হচ্ছে এবং চায়নায় নিয়ে যাওয়া হচ্ছে। অথচ LWGর যেই মান স্ট্যান্ডার্ড হওয়ার কথা ছিল, যেই মানে উন্নত হওয়ার কথা ছিল, একটা গভীর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে হেমায়েতপুরে, আমাদের লালবাগ এবং হাজারীবাগ থেকে ট্যানারিগুলো হেমায়েতপুরে নিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত সরকার হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় করার পরেও এখন পর্যন্ত হেমায়েতপুরে LWG মানোন্নয়নে আমাদের এই স্ট্যান্ডার্ডে আমাদের ট্যানারিগুলো এখন পর্যন্ত নেওয়া হয় নাই। এটা কেন নেওয়া হয় নাই? জনগণের টাকাকে বছরের পর বছর হাজার হাজার কোটি টাকাকে কারা লোপাট করলো, কারা আত্মসাৎ করলো, এইটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। আমরা জানি বিগত সরকারের সময় এই মাদ্রাসার অনেক বড় একটা অ্যাসেট হওয়ার কারণে চামড়া শিল্পকে ইচ্ছাকৃতভাবে ফ্যাসিবাদী হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে দমন করে রেখেছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশে একটা স্বপ্ন দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই নির্বাচিত সরকার আসার পরেও কোরবানি সন্নিকটে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চামড়া শিল্প নিয়ে কোনো ধরনের যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমরা এটাকে সরকারের উদাসীনতা হিসেবে দেখছি। সরকার যদি চামড়া শিল্পকে মনে করে যে শুধুমাত্র মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য চামড়া শিল্প বাঁচিয়ে রাখার প্রয়োজন, এটা সরকার ভুলের মধ্যে বসবাস করছে। কারণ আমাদের মাদ্রাসাগুলার এখন আর এই চামড়ার টাকায় চলার প্রয়োজন নাই, বরং এই চামড়া শিল্প টিকিয়ে রাখার জন্য যে ইকোসিস্টেম, এই যে প্রতি বছর 1 কোটি চামড়া উঠে, এই 1 কোটি চামড়া যদি মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হয়ে এই চামড়া কালেকশন করে ট্যানারি পর্যন্ত পৌঁছে না দিত, ফরিয়া পর্যন্ত পৌঁছে না দিত, সরকার এবং কোনো সামাজিক সংগঠনের এই পরিমাণ জনবল নাই যে তারা এই চামড়াগুলোকে প্রসেসিং করে এমন কোনো ইকোসিস্টেম বিল্ড আপ করবে যার মাধ্যমে এই চামড়াগুলোকে আমরা বাইরে পাঠাবো। অতএব এই জায়গাটাও চিন্তা করতে হবে, এটাকে আমাদের জাতীয় সংকট, জাতীয় অর্থনীতির সংকট এবং সুগভীর ষড়যন্ত্র হিসাবে দেখতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যে অসাধু ব্যবসায়ী চক্র, যেই আমলা বুদ্ধিজীবীরা এই একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে, এবং পাশাপাশি শুধু সিন্ডিকেট না,
তারা যে ঘুণে ধরা আমলাতন্ত্র সুবিধা ভোগ করছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, ইন্টারিমের সময় আমরা চেষ্টা করেছি, আমরা শিল্প মন্ত্রণালয়ে গিয়েছি, আমাদের প্রতিনিধিরা গিয়েছে, সেখান থেকে তখন বলা হয়েছে যে আমরা মাদ্রাসাগুলোকে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব। আরে লবণ দিয়ে দেওয়ার কারণে তো এই সংকট তৈরি হয় নাই। অর্থাৎ এই সরকার এখন পর্যন্ত অ্যাড্রেসই করতে পারছে না যে কেন এই চামড়া সংকটটা তৈরি হয়েছে। অতএব সরকারকে, অর্থাৎ শিল্প মন্ত্রণালয় যারা এটার জন্য রেসপন্সিবল, তাদেরকে এই সংকটকে চিহ্নিত করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি যেই সমস্ত মন্ত্রণালয়ের আমলাদের কারণে, যে সমস্ত সচিবদের কারণে এই অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ পাচ্ছে এবং এতিমের এই অধিকার, অর্থাৎ চামড়ার টাকা, আপনারা জানেন মুসলমান হিসাবে আমরা কিন্তু কোরবানির পশুর চামড়ার টাকা ভক্ষণ করতে পারি না, এটা এতিমদের অধিকার, গরিবদের অধিকার। অতএব এই গরিবদের অধিকার যারা নষ্ট করছে, এতিমদের মাল আত্মসাৎ করার জন্য যারা সিন্ডিকেট বানাচ্ছে, তাদেরকে মুখোশ উন্মোচনের মাধ্যমে সামনে নিয়ে আসতে হবে। সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা অচিরেই সংশ্লিষ্ট যতগুলো মন্ত্রণালয় আছে সব জায়গায় আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমাদের সাথে এই চামড়া শিল্পের যত স্টেক হোল্ডাররা আছে, মাদ্রাসার আলেম ওলামা, শিক্ষার্থী এবং ব্যবসায়ী, এবং বিশেষ করে আজকে আমাদের সাথে আছেন লেদার নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে আমাদের সাথে যারা আছেন এই চামড়া ব্যবসা নিয়ে যারা কাজ করছেন, তাদেরকেও আমরা সাথে নিয়ে আমরা একটি যথাযথ এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের এই পথ চলায়, এই সংগ্রামে আমাদের সাথে থাকবেন। জাতীয় অর্থনীতির চামড়া শিল্পকে আপনারা আবার একটি জায়গায় নিয়ে যাবেন, এই কামনা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা। আজকে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত এই চামড়া শিল্প নিয়ে যে প্রোগ্রাম আয়োজন করেছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লেদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, চামড়া সংরক্ষণ রক্ষা যে পরিষদ আছে সেটার নেতৃবৃন্দ, এবং খেলাফত আন্দোলনের সম্মানিত আমাদের উস্তাদ উনি উপস্থিত হয়েছেন। এবং আজকে এই যে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের যে আলেম ওলামাদের জগৎটাতে অনেকাংশে কিন্তু নেতৃত্ব দিবে। সাহিত্য জগৎ থেকে শুরু করে রাজনীতি সব জায়গাতে ইনশাল্লাহ ওনারা নেতৃত্ব দিবেন। তা আমরা ন্যাশনাল উলামা অ্যালায়েন্স যখন গঠন করেছিলাম, আমরা বলছি যে আপনারা হলো শুধু একটা সেক্টরে পড়ে না থাকে, বাংলাদেশের সমসাময়িক ইস্যু থেকে প্রত্যেকটা জায়গায় আপনাদের পদচারণা থাকতে হবে, কথা বলতে হবে, মেন স্ট্রিম জায়গা হলো আপনাদের কাজ করতে হবে। ওনারা ইনশাল্লাহ সে কাজটা শুরু করেছেন এবং তাদের এই কাজের উত্তরোত্তর সফলতা আমরা কামনা করি। তুষার ভাই অনেক ভালো কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। তবে যে জায়গায় এখন চামড়া শিল্পের খেলাটা চলে, খেলাটা কিন্তু এই জায়গায় না, খেলাটা হলো আরেকটু উপরে চলে গিয়েছে। অর্থাৎ আমরা আছি র ম্যাটেরিয়ালস যুগে, চামড়া শিল্পের জায়গাটা চলে গেছে ব্র্যান্ডিংয়ের যুগে। অর্থাৎ আপনার তিনটা সেক্টরে এখন এই রিলেটেড কাজ হয়ে থাকে। একটা হলো যে সিনথেটিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলা শিল্প জগতে ব্যবহার করাটা অনেক সহজ এবং প্রোডাকশন রেটের আপনার এরোটা অনেক কম আসে, কিন্তু চামড়াতে এই জায়গাটা বেশি আসে। আবার হলো নতুন যে এনভায়রনমেন্টালিস্ট যারা আছে তারা আওয়াজ তুলেছে যে বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমাদের অ্যাক্সেসরিজগুলো নির্মাণ করতে হবে। ফলত লেদার ইন্ডাস্ট্রিতে কিন্তু আরও নতুন করে দুইটা সেক্টর অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কারণে লেদার ইন্ডাস্ট্রিটা একটু কলাপস করেছে। তো আমি আজকে এটা সকালে পড়াশোনা করতেছিলাম, কিন্তু হাই প্রিমিয়াম যে ভ্যালু অ্যাডেড যে এডিশনগুলা লাইক দ্য গুচি অথবা লুইস ভিটন থেকে শুরু করে যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলা, যেগুলো আমাদের এই এমপি মন্ত্রীরা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাজার করে, যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে অসুস্থতার ভান করে গিয়ে লন্ডনে মার্কেটে ঢুকেছে, উনি কিন্তু আমাদের চামড়া শিল্প এখানে সংরক্ষণ না করে ওইখানে গিয়ে এটা দিয়ে যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তৈরি হয়, এখানে যে চামড়ার দামটা হলো বিক্রি হয় 200, 300, 500 টাকায়, সেটা উনি কিন্তু ওইখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে হলো ক্রয় করে থাকে। তো এটা হলো আমাদের যেই মাপে আমরা এখন খেলতেছি র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়াল সেক্টর যেমন থাকবে, হাই এন্ড প্রোডাক্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট ভ্যালু এডিশন যোগ করে ব্র্যান্ডেড প্রোডাক্টটা আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও যান, মেড ইন ইতালি লেখা থাকে, মেড ইন টার্কি, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এই চামড়া শিল্পের যে জগৎগুলো আছে। যেমন আমি এক জোড়া জুতা ব্যবহার করি, 2500 টাকা দিয়ে কিনছি, এটা হলো পুরাটাই চামড়া দিয়ে তৈরি এবং পরতে খুবই আরামদায়ক। আপনি বাটা শোরুমে যাবেন, বলবে যে যারা হলো জুতা দেয় তারা বলবে যে এটা হলো চামড়ার, এবং খুব গর্ব করে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে থাকি, যে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো ক্ষতি হবে না, অনেক রোগ থেকে আমরা হলো নিরাপদ থাকবো। তো সেই জায়গাটা যখন আমরা হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবো, বাংলাদেশের যে ছেলেগুলো আছে তারা যখন ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারবে এবং সাথে সাথে সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে দিবে, তখন কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করতে পারবো। সেজন্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি
চামড়া রিলেটেড এই ইন্ডাস্ট্রিকে সরকার সংরক্ষণ করার জন্য একটা আলাদা অধিদপ্তর বানাইতে হবে, যে অধিদপ্তরের মাধ্যমে শুধু কোরবানি ঈদের আগে নয়, কোরবানি ঈদের আগে পরে পুরো বৎসরব্যাপী এটাতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন থাকবে, সেটাতে হলো R&D হবে, কাজ হবে, অর্থাৎ আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডে কীভাবে আমরা ভ্যালু এডিশন করতে পারি সেই জায়গায় কাজ করবে। সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো বাংলাদেশে তো 90% মুসলমান, এবং এই মুসলমানদের কিন্তু আলাদা ইসলামিক জীবন ব্যবস্থা একটা অর্থনীতি আছে। ধরেন সাদকা, হেবা, দান, জাকাত, আপনি যদি বাংলাদেশের কম্বাইন্ড এই 90% মানুষের জাকাত অ্যাড করেন, এটা বাংলাদেশের যে ট্যাক্স উঠে ট্যাক্সের চেয়ে এটা হলো 3/4x হলো ছাড়িয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা তাহলে এই টাকাটা যাচ্ছে কোথায়? অনেকে হলো বিভিন্ন জায়গায় লুঙ্গি বিতরণ করে, কাপড় বিতরণ করে, এটা কিন্তু সাস্টেইনেবল কোনো কিছু হয় না। অর্থাৎ আমাদের যে ইকোনমি রয়েছে, এই ইকোনমিতে ইসলামিক যে ভ্যালু এডিশনের যতটুকু অর্থনীতি তারা যোগ করে থাকে, সেটা কিন্তু হলো একটি গোষ্ঠী নিজস্ব চিন্তা এবং ইসলামিক জনগণকে এখান থেকে বাদ দেওয়ার জন্য আমাদের মেন স্ট্রিম যে অর্থনীতি আছে সেটা থেকে তারা বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ মসজিদের যে অর্থনীতি সেটাও দখল হয়ে গিয়েছে। অর্থাৎ হেবা, জাকাত, যেটা হলো এতিমদের শিল্প, এটা কিন্তু ইসলামিক ইকোনমিতে একটা বড় জায়গা কিন্তু, এবং এটাতে এই ইন্ডাস্ট্রি সবগুলো হলো মানুষগুলো কাজ করে থাকে। ফলত এটাকে যখন রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য প্রথমে তারা অর্থনীতিতে আমাদেরকে হাত বসিয়েছে, এবং এই অর্থনীতি থেকে আমাদেরকে ডিভেলপ করার জন্য অথবা আমাদেরকে এই ভ্যালুয়েশন যেটা আছে সেটা থেকে বাদ দিতে তারা হলো চামড়া শিল্পে পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট করে দিয়েছে। আপনার হাজারিবাগে ছিল, এটা হলো সাভারে নিয়েছে। অর্থাৎ তারা কাজটা শুধু এটা করেছে যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গা আমি পারাপার করে দিয়েছি, এখন তুমি খাবার দাবার না করবে সেটা আমি কিছু জানি না। এটা এখানে সম্মানিত যিনি আজকের এখানের অন্যতম বক্তা ছিলেন, উনি বলেছেন যে ইটিপি না, যে একটা সিটিপি যেটা আছে, এটা কিন্তু সাভারে এখনও কমপ্লাইমেন্টের জায়গাটা এখনও যায় নাই। পরিবেশ যারা এনভায়রনমেন্টালিস্ট আছে তাদের যে কমপ্লায়েন্সগুলো সেগুলো ওইখানে মানা হয় নাই, এবং সরকার থেকে যে ফিউচারে আমরা কোন জায়গাটা দেবে সেই বিষয়ে সাভারে এই ধরনের কোনো ইনস্টিটিউটও তারা স্থাপন করে নাই। তো যদি এই সেক্টরটা এই অবস্থায় থাকে তাহলে ভবিষ্যতে চামড়া শিল্প জগৎটা হলো বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এখন দেখেন, কোরবানি একটা হলো মুসলমানদের অন্যতম ধর্মীয় বিধানাবলীর জায়গা, যেটা দিয়ে মুসলমানরা হলো আল্লাহর কাছাকাছি গিয়ে থাকে, ইসমাইল আলাইহিস সালামের সেই জায়গাটা পালন করে থাকে। তাহলে দেখেন, বাংলাদেশের বিগেস্ট যদি আপনি বলেন অর্থনীতিতে একটা কিন্তু 2টা ঈদে মানুষ কেনা বেচা বেশি করে থাকে, তারপরে হলো এই যে কোরবানির একটা বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। তাহলে দেখেন, গরুটা যে এসে সেটা গরুর জাতগুলো বাংলাদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে এইখানে যারা গরু কৃষক খামারি, তাদেরকে যদি তার গরুটা উৎপাদন যে খরচ আছে সেটা বিক্রি করতে গেলে সে টাকাটা পায় না, কারণ ভারত থেকে হলো গরু নামে। অর্থাৎ এখানে গরুর ইন্ডাস্ট্রি ধ্বংস করে আপনি হলো সীমান্ত বর্ডার খুলে দিয়েছেন। আমি গতকালকে লালমনিরহাট গিয়েছিলাম, বাংলাদেশের বড় 2টা রুট আছে যেখান দিয়ে হলো ইন্ডিয়া থেকে গরু ঢুকে, এবং ওইদিকে মায়ানমার থেকেও ঢুকে, একটা হলো ওই যে কক্সবাজারের ওই দিক দিয়ে, আরেকটা হলো লালমনিরহাটে। এবং লালমনিরহাটে ওইখানে গিয়ে আমি খোঁজ পেলাম ওই পাশের যারা বিএসএফ তারাও হলো টাকা খায়, ওই পাশের যারা ইন্ডিয়ান লোক তারাও টাকা খায়, এই পাশের যে ইউনিয়ন চেয়ারম্যান তারাও টাকা খায়, পুলিশ হলো টাকা খায়। টাকা খাওয়ার পরে এখানে হলো গরুটা চলে আসে, এবং গরুর যে কেজি ওইখানে আপনি ইন্ডিয়ান মার্কেটে পাচ্ছেন 220 টাকা, এটা সীমান্ত মার্কেটে এবারে পাওয়া যাচ্ছে হলো 420 টাকায়। এবারে ঢাকায় যখন এটা চলে আসে সেটা হলো 800, 1000, এবং খলিলের মাংসের দোকানে হলো কম মূল্য দিল, বিশাল লাইন হলো দাঁড়িয়ে যায় হলো ঢাকার মধ্যে। তো প্রথমে দেখেন, গরুর তারা আমাদের মুসলমানদের জগৎ থেকে তারা আলাদা করতে চাইছে। পরবর্তীতে এই গরু পরে যে জায়গাটা হাড্ডি থেকে শুরু করে অনেকগুলা প্রক্রিয়াজাত বিষয় আছে, তারাও সেটা ধ্বংস করতে চাইছে, এবং এটার মাধ্যমে হলো ইসলামিক যে ইকোনমি সেটা হলো ধ্বংসের জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তো আমরা সরকারের কাছে আশা করব যে আপনি যদি বারবার এইভাবে হলো আলেম ওলামা থেকে শুরু করে ইসলামিক জগৎ থেকে, অর্থনীতি থেকে আপনি খারিজ করে দিতে চান, তাহলে বাংলাদেশ ডিস্টেবল তৈরি হবে। কর্মসংস্থান যখন মানুষের থাকবে না, তখন মানুষ বিকল্প জিনিস চিন্তা করবে, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে পড়বে, এবং ন্যাশনাল সিকিউরিটি যখন থ্রেটে পড়বে তখন আলেম ওলামারা একসময় বলবে, ঠিক আছে, আপনি যখন আমার অর্থনীতি থেকে হলো বঞ্চিত করতেছেন, আপনি আমাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করতেছেন, আপনি আমার যত অধিকার আছে সব থেকে বঞ্চিত করবেন, তাহলে আমি আমার সকল অধিকারের জন্য আমি রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করব। তখন আপনার এই ধরনের গণতন্ত্র থেকে, বয়ান থেকে সব বয়ান হলে উড়ে যাবে। তো সেই জন্য সরকারের কানে পৌঁছানোর জন্যই হোক, আর সরকার এটাকে গুরুত্ব দিয়ে হোক না দিয়ে হোক, সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। এখানে হিন্দুদের একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয় পূজা। পূজাতেও হলো অনেক ধরনের কাপড় চোপড় বিক্রি হয়ে থাকে, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির
এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, পাট শিল্পকে বাঁচানোর জন্য আমাদের বামপন্থী বাইরা হলো সারাদিন লাল পতাকা উড়ায়। কই চামড়া ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য তো হলো তারা কখনো লাল পতাকা উড়াইতে দেখি নাই। ফলত আমরা মনে করি তারা যে রাজনীতি এখানে করে সে রাজনীতিটা হলো একটা গোষ্ঠী কেন্দ্রিক এবং একটা গোষ্ঠীকে বাংলাদেশ থেকে খারিজ করার জন্য। অনেকে আমাকে বলে আমি নাকি শুভেন্দু অধিকারের মতন রাজনীতি করি। শুভেন্দু অধিকার আসলে মানে কমিউনাল রাজনীতি করি, কিন্তু আমি কমিউনিটির রাজনীতি করি। কমিউনিটির রাজনীতিটা হলো আমাদের এখানে একটা বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, আমি তাদের পক্ষে দাঁড়াচ্ছি এই জন্য তাদেরকে অধিকাংশ তাদের অধিকার থেকে হলো তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের অর্থনৈতিক থেকে শুরু করে। আপনি দেখেন এখন কোথাও আলেমদেরকে হলো যারা কওমি থেকে যারা পড়াইতে পারে, যারা ইসলাম চর্চা করে, যিনি জানে তাকে হলো কাজী নিয়োগ দেওয়া হয় না। কাজী হওয়ার শর্ত হলো ওলামা দল করতে হবে। বিভিন্ন জায়গায় কাজীদেরকে ওলামা দল থেকে নিয়োগ দিতেছে। শুধু এটা নয়, আপনার মসজিদগুলোতে যারা নিয়োগ দিতেছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে হলো যারা আলেম যারা বিজ্ঞজন তার ক্রাইটেরিয়া না। আপনি বিএনপি করছেন কিনা তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন হলো নিয়োগ পাবেন, আপনি বিএনপি করছেন কিনা হলো তাহলে সরকারি মসজিদগুলোতে নিয়োগ পাবেন। তাহলে প্রত্যেকটা জায়গায় হলো ইসলামিক যারা আছে মুসলমানদেরকে আপনি খারিজ করতেছেন এবং তাদেরকে বলতেছেন আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি হাতে পায়ে গলায় সব জায়গায় এখানে হলো আলেম ওলামা এবং হুজুরদেরকে বেড়ি পরিয়ে তাদের দান, এতিমদের সম্পদ, জনকল্যাণ সব কিছু এতিমদেরকে বঞ্চিত করে সব জায়গায় বেড়ি পরিয়ে তাদেরকে বলতেছেন এবার তোমরা দৌড়াও। তা আমরা তো এই দৌড়ানি না, আমরা আগে বেড়ি খুলবো পা থেকে, গলা থেকে, হাত থেকে, তারপরে যখন দৌড়াবো ওই দৌড়ানোটা কঠিন দৌড়ানো হবে ওই সময়, ঠিক না? এই জন্য হলো কথা মানুষ বেশি বলে না, কিন্তু যখন বলে তখন কিন্তু সে অধিকার ছেড়ে কথা বলবে না। আজকে আপনারা যারা সাংবাদিক এখানে আছেন, কারণ অনেক কষ্ট করে এখানে এই বিদ্যুৎ নাই এই অবস্থায় আছেন, পল্টনের একটা মতন জায়গা যেখানে হলো কোনো দুপুর 2টা থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই। আর একটু আগে একটা পেজে দেখলাম সেখানে হলো মাছের পোনা সে ছাড়তেছে হলো ফিল্ডে, অর্থাৎ পুকুরের মধ্যে। এখন মাছের পোনা যে আপনি পুকুরের মধ্যে ছাড়তেছেন তা আমরা বলবি যে ভাতে মাছে হলো বাঙালি। আমাদের কোথাও হলো নদীতে পানি নাই, সে হলো খাল কাটতেছে। তো খাল কাটতেছে তো তাহলে খালের মধ্যে হলো কোথা থেকে পানি আসবে? এটা তো নদী থেকে পানি আসবে, নাকি আপনি খালে ওই বঙ্গোপসাগর থেকে হলো লবণাক্ত পানি ঢুকাবেন? তো তারা এত উলট পালট কাজ করতেছে এবং বাংলাদেশের আমাদের যারা এতদিন বড় বড় প্রগতিশীল কথা বলেছে, বড় বড় কলাম রেখেছে, কেউ বলেছে আমি বুয়েট থেকে পাশ করেছি, আমি হলো সবচেয়ে বাংলাদেশের হলো এনভায়রনমেন্টালিস্ট, তাদের পরিচয় তাদের কলামিস্ট, থিঙ্কার, কত যে শব্দ তারা আবিষ্কার করছে। কিন্তু যখন বিএনপি কোনো উদ্যোগ নেয় তখন তারা চুপসে পড়ে এখানে বসে আছে, কারণ তাদের কিছুতে 2 টাকা 3 টাকা হলো ভিক্ষুকের মতন হলো সরকার টাকা ঢুকাইয়া দিছে এগুলার পকেটে। ফলত এই ভিক্ষুকের যখন টাকা ঢুকাইয়া দিছে ভিক্ষুকের মতন হলো কথা বলে। আপনি যে পদ্মা ব্যারেজটা করতেছেন, আপনি ইলেকশনের আগে স্লোগান দিলেন জাগো বাহে তিস্তা, অর্থাৎ তিস্তাতে মশাল মিছিল করলেন, এটা দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আশান্বিত হয়েছে যে ঠিক আছে না হলে নদীতে মনে হয় পানি আসবে, তিস্তা ব্যারাজ হবে। আমি লালমরিরহাট কয় এটা তো সবই দেখি হলো এখানে হলো রাজনৈতিক একটা হলো প্রতারণা। এখন আপনি এরপরে যা বানাচ্ছেন কোথায়? পদ্মা ব্যারেজ। তো আপনার পদ্মা ব্যারেজে পানি আসবে কোথায়? ওদিকে তো ফারাক্কা ব্যারেজ আছে, ওইখানে পানি ছাড়লেই তো এখানে আসবে। তো আপনার হলো ব্যারেজের মধ্যে সে যখন তখন দরকার হলে পানি ছেড়ে দিবে, পানিটা এখানে সব এনভায়রনমেন্টালিস্ট থেকে শুরু করে যারা জাতীয় প্রকৌশলী রয়েছে তারা বলতেছে পদ্মা ব্যারেজের বড় ধরনের এখানে হলো যে ইনভেস্টমেন্ট আমরা করতেছি সেই ইনভেস্টমেন্টটা হলো ফাও একটা ইনভেস্টমেন্ট হবে। সরকার এখানে কোনো কনসিডারেশন নিচ্ছে না এবং তারা সবাইকে বলতেছে সরকার হলো সবচেয়ে ভালো কাজ করতেছে, কার্ড দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। তা আমাদের যদি পানি না থাকে, আপনি দক্ষিণবঙ্গে যাবেন, মানুষ হলো ফসলি জমি চাষ করতে পারতেছে না, বঙ্গোপসাগরের হলো পানির উপরে উঠে গেছে এবং সেগুলো লবণাক্ত পানি, চাষিদের মাথায় হাত। এবং দক্ষিণবঙ্গে আপনি যেই মানুষগুলো জীবন জীবিকার সাথে জড়িত তাদের খুব বাজে অবস্থা। উত্তরবঙ্গে যাবেন, আপনি রাজশাহীতে যাবেন, এই যে আমের সিজন আসছে, আম চাষিদের মাথায় হাত, আম নামায় সে হলো বিক্রি করবে যায় ঢাকা 120 টাকা আমের কেজি, তো ওইখানে হলো শুধু 20 টাকা না 30 টাকা আমের কেজি। তাহলে ওই কৃষকটা আম উৎপাদন করে তার জীবনটা হলো কিভাবে চালাবে? তাহলে আপনি প্রত্যেকটা সেক্টরে, কৃষি সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, চামড়া সেক্টর ধ্বংস করে দিচ্ছেন, আমাদের নদী খাল এনভায়রনমেন্টের জায়গাগুলো ধ্বংস করে দিচ্ছেন। এরপরে বড় বড় কথা বলেন, যদি এগুলো বিরোধিতা করা হয় তখন বলেন যে আপনারা খারাপ, আপনাদেরকে হলো রাস্তায় ধরে পিটাইতে হবে, একবার যদি পিটানি দেওয়া হয় সব নাকি তাদের বন্ধ হয়ে যাবে। এখন ওরা আমাদেরকে ধমক দেয় পিটাবে, তা আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? যে আমরা কি মানে ওদের পিটা খাবো আর আসো তুমি করো আর আমি বসে থাকি, আমি হলো বসে বসে দেখবো? এই পরিস্থিতিতে তো আমরা যাব না। তো এখন আপনাদের 2-1টা আমরা কোশ্চেন নিব। আমরা
ডিরেক্টলি বলতেছি, চামড়া অধিদপ্তর ইনস্টিটিউট স্থাপন করতে হবে এবং আলাদা লেদার কোড চালু করতে হবে, যেটা লেদার বোর্ড চালু করতে হবে। এবং গতকালকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কি জানেন? সুপ্রিম কোর্ট বা বিচারালয়ের আলাদা কিন্তু সচিবালয়ের প্রতিষ্ঠা করার কথা ছিল, সেটা কিন্তু সরকার বাদ দিয়েছে। এই যে 15 বছর বিএনপি সকল নেতাকর্মী মামলাগুলা টানলো, মামলা জটে পড়লো, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরলো, বলল শেখ হাসিনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, অসংখ্য বউ তার হাজব্যান্ডকে হলো মামলা জটে হারিয়ে ফেলেছে, এই যে মামলা শেষ হয় না, নাসিরুদ্দিন পিন্টু হলো জেলে মারা গেছে, এখন তারা হলো ক্ষমতায় এসে হলো সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় প্রতিষ্ঠা হবে এটা তারা বানাইলো না। এবং যে র্যাব হলো এতদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছে, তারাই র্যাব গঠন করলো, এখন আবার এটাকে এলিট ফোর্স নামে কোন ধরনের মানুষের উপর তারা অত্যাচার চালায় সেই বিষয়ে কোনো ক্লিয়ারেন্স না দিয়ে একটা আইন বানিয়ে তারা আবার এটাকে এলিট ফোর্স বাংলাদেশের উপরে মানুষের উপরে চাপায় দিল। তা আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন। সরকার একদিকে হলো চুক্তি করতেছে পাকিস্তানের দিক সাথে, আরেকদিকে হলো চায়নার সাথে, আরেকদিকে হলো আমেরিকার সাথে, আরেকদিকে হলো ইন্ডিয়ার সাথে। তো আপনার গোল পোস্ট তো হলো দুই দিকে দুইটা, আপনি 4টা গোল পোস্ট বানায় 4 দিকে গোল দিলে তো কোনো গোলে হবে না। সরকার এখন 4 দিকে তার মেরুকরণ স্থাপন করেছে। এভাবে যদি দেশ চলে, আমরা 18 কোটি মানুষ হলো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমরা আশা করব সরকারের শুভবুদ্ধি হবে এবং নতুন বাংলাদেশে আমরা এই যে তারুণ্যের যে স্বপ্ন তৈরি হচ্ছে, একটি নতুন জীবন জীবিকার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। যদি সরকার না করতে পারে, আমরা ইনশাল্লাহ যারা তরুণরা আছে আমরাই ক্ষমতায় গিয়ে ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন করব। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনারা 2-1টা কোশ্চেন করতে পারেন। দেখেন, আমি সীমান্তে গিয়ে দেখেছি যে যারা বিজেপি তারা যে টহল দিবে তাদের সে রাস্তা নাই এবং তাদের বেতন কাঠামো খুবই কম, তাদের অস্ত্র শস্ত্রগুলা আধুনিক না, আধুনিকায়ন করা হয় নাই, তাদের যে গাড়িগুলা দেওয়া হয় সেগুলো আধুনিকায়ন না, এবং পিলখানার মতন একটা হত্যাকাণ্ড দিয়ে তাদের কিন্তু অর্ধেক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই বাহিনীকে এখনও গড়ে তোলা হয় নাই এবং তাদের অনেক জায়গায় তাদেরকে হলো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা। তাহলে আমরা বিজেপিকে যদি শক্তিশালী করতে পারি, এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ উনি যদি উদ্যোগ নেয় তাহলে তো ওনার কক্সবাজারে আর ইয়াবা ডুববে না, ডুববে না। উনি যদি উদ্যোগ নেয় তাহলে হলো দুলুবাইয়ের এলাকা দিয়ে তো আর গরু ডুববে না। উনি যদি উদ্যোগ নেয় যে কসবা সীমান্তে তো বাংলাদেশে হলো ফেন্সিডিল ডুববে না। এই জন্য হলো সরকার এখানে ফেন্সিডিল ব্যবসা করার জন্য যারা মন্ত্রী এমপি ইলেকশনের সময় টাকাগুলো যে ছাড়ে, এই ফেন্সিডিল ব্যবসা 5 বছর করে, ইয়াবা ব্যবসা করে এবং যত উল্টাপাল্টা সব কিছু ব্যবসা করে, তখন জনগণের উপরে হলো অগণতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে একটা ইলেকশন তারা চালিয়ে দেয়। সেজন্য বলবো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যর্থ। সীমান্তে একটা লোক মারা যাবে এবং উনি এটার প্রতিবাদ থেকে শুরু করে কোনো কিছু করছে না। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা মনে করি দেশ চালাইতে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। আপনি চিন্তা করেন, রামিসার বাবা বলতেছে আমি বিচার পাবো না, কয় বছরের সন্তান সে ধর্ষণ হয়েছে, শাহ আলী মাজারে কারা মপ করেছে, সরকারের কাছে কোনো প্রশ্নগুলোর আমরা এই পর্যন্ত কোনো সমাধান পাইনি। এই জন্য আমি মনে করি যে তারেক রহমান মাছ কাট বাদ দিয়ে তারেক রহমান নিজে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিল করা প্রয়োজন, নাকি আপনারা কি এটার সাথে? এই জন্য হলো মানে উনি যদি না পারে তখন, এখন আমাদের কি ওই যে শেখ হাসিনার সময় ছিল, যারাই দেয় ও হলো ফেল করে, এবং সালাউদ্দিন সাহেবও আশা বসে থাকে কখন তারেক রহমান কোন দিকে হলো ঝামেলায় পড়ে যায়, আমার মন্ত্রিত্বটা চলে যায়। মন্ত্রীদেরও তো হাত পা বাঁধা, অনেক মন্ত্রীর সাথে তো আমাদের কথা হয় যে ফাইল নিয়ে যায়, ফাইল রেখে চলে যান, কারণ আমার এটা হলো হাওয়া ভবনের লোকদেরই হলো আমি করতে হবে, আপনার দরকার নাই এখানে। তো সরকারের যে কিচেন ক্যাবিনেট আছে, অর্থাৎ মন্ত্রণালয়ের ভিতরে সরকারের একটা আলাদা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়টা কিচেন ক্যাবিনেট হলো সবচেয়ে দক্ষ মানুষদের দিয়ে বানায়, যারা হলো বাংলাদেশটা লিড করে থাকে বা যে কোনো কান্ট্রি লিড করে থাকে। সরকারের কিচেন ক্যাবিনেটটা হলো হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট, এবং যারা দুর্নীতি অর্থনৈতিক শৃঙ্খলা থেকে অনেক কিছুর সাথে জড়িত তারাই কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, যাদের কাছে আমরা কোনো আশা করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক যে 3 মাসের মাথায় আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। যেখানে সরকার হানিমুনে আছে, আর হানিমুনে কেউ যদি ডিস্টার্ব করে তখন তো সরকার একটু বেশি রাগান্বিত হয় যে কোনো হানিমুন পিরিয়ডে, যে হানিমুনে আসছি, এত সুন্দর একটা অবস্থানে আছি, তোমরা কেন উকি ঝুঁকি দিচ্ছ, মানে আমাদেরকে একটু ডিস্টার্ব করতেছো। তো সরকার যে হানিমুনে যাচ্ছে, সে হানিমুন পিরিয়ডে তো হলো আমাদের বাংলাদেশ তো নষ্ট হয়ে যাচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে,
নদীগুলো রক্ষা না করে খাল খনন করতেছে এবং সকলের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে। এটা তো আসলে আমরা মানতে পারবো না। এটা হলো একটা ছাত্র দলের যে হলো ওই মন্ত্রী হাবিবুর রশিদ থেকে কি যেন নাম, যে হলো লাল বাসের পিছনে দৌড়ায়, ও মানতে পারবে, আমি কিন্তু মানতে পারবো না, কারণ আমার মগজ আছে, ওর মগজ নাই। ও দৌড়াইতে পারবে, আমি দৌড়ানোর লোক না। এই জন্য আমরা বলি যে বাংলাদেশে নতুন করে এই জিনিসগুলো হলো সাজাতে পারে। আর কারো কোনো প্রশ্ন আছে? এখানে এখানে অনেক সিনিয়র সাংবাদিক এসেছেন, কেউ একটা, হ্যাঁ আচ্ছা, আমাদের তো কঠোর অবস্থান নিতে হবে। এখন কঠোর অবস্থান তো হলো এনসিপি নিতে পারবে না, এটা বাংলাদেশের জনগণ নিতে হবে। আপনারা সেটা 5 তারিখে অলরেডি দেখেছেন। জনগণ যখন বিরক্ত হয়ে যাবে, এই রোমের যে মানুষগুলো আছে, এই বিদ্যুতের যে আজকে অসহায় যন্ত্রণা দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো কখনোই এই যন্ত্রণাগুলো ভুলতে পারবে না। রামিসার বাবা কখনো সরকারকে ক্ষমা করবে না। রামিসার বাবা এনসিপি করে না। রামিসার বাবার কেন তার সন্তানকে কেন হলো ধর্ষণ করা হয়েছে? সীমান্তে যে মানুষটা মারা গিয়েছে তার বাবা হলো এনসিপি করে না, সে কোনো দল করে না, সে একটা দলে বুঝে যে আমি বাংলাদেশের ট্যাক্সের টাকা দেয়, বাংলাদেশ আমাকে নিরাপদ করবে। সেই জায়গা থেকে জনগণের মধ্যে ক্ষোভটা হলো ফুসে উঠতেছে। আপনি রাস্তাঘাটে চায়ের দোকানে মানুষের সাথে কথা বলবেন যে চোর তো চুরি করেছে, চোরের উপরে আরো হলো মহা চুরি করতেছে, ভোট তো চুরি করেছে, এখন মনে করছে যে ঠিক আছে, অনেক সময় চোরও হলো সাধু হয়ে যায়, কিন্তু এই তো দেখি বড় চোর আর বড় ডাকাতির হলো প্রস্তুতি নিচ্ছে। কারণ ইন্ডিয়া এত কথাগুলো বলতেছে, তারা কোনো কথা বলতেছে না। সে জায়গা থেকে আমরা বলবো যে মানুষ তো নামবেই, সেটাতে এনসিপি ইনশাল্লাহ লিড দিবে, এনসিপি মানুষের সাথে থাকবে ইনশাল্লাহ। জনগণের যেই কোনো ন্যায্য অধিকারের সাথে আমরা, এই যে কয়েকদিন পরে ইবতিদায়ী যারা শিক্ষক আছে তারা আমাকে মেসেজ দিয়েছে যে আমরা ইবতিদায়ী শিক্ষকরা যারা আছি মাদ্রাসায়, আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, আপনি আসবেন। আমি যাবো ইনশাল্লাহ তাদের সাথে, কারণ তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। সরকার বড় বড় কথা বলেছে, তো সরকার এই পর্যন্ত কয়টা চাকরির ব্যবস্থা করেছে? কোনো চাকরির ব্যবস্থা করে নাই। সরকার হলো কোথায় কোথায় হলো দূরবীক্ষণ যন্ত্রণ দিয়ে হলো ছাত্রদল যুবদল খুঁজতেছে, আর হাওয়া ভবনের হলো লোক খুঁজতেছে। এই 3 ক্রাইটেরিয়া ছাড়া বাংলাদেশে কোথাও পোস্টিং নেই। তো এটা তো শেখ হাসিনার সময় ছিল যে যুবলীগ কে করেছে, শেখ ফ্যামিলি কে করেছে, এবং হলো ছাত্রলীগ কে করেছে। তো ওটা যখন করেছে তখন তো তাদেরকে ওই ধরনের সাইজও করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন হবে। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরো জিনিস সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশে। সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তো তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আপনারা মানে নাস্তা টাস্তা কিছু রাখেন নাই, সবাই তো বলে এনসিপি নাকি অনেক বড় লোক। দেখেন ভাই আমাদের কি অবস্থা, নাস্তাও নাই, কিছু নাই, পানির ব্যবস্থা আছে। তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট দিলে একটা সময় আমরা আপনাদের সব খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে পারবো, সব কিছুই ইনশাল্লাহ করতে পারবো।